13 তারিখ আমরা দেখেছি ঢাকা অবরোধ। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। মাত্র একদিনই রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে ঢাকা অচলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি, স্যার ইউনূসের দিন শেষ, গেমও শেষ। স্যার ইউনূসের পতন অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিনিশিংটাই দেখছি। কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না, রাইট? কিন্তু পালাবে ঠিকই। পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার। যেসব কর্মকাণ্ড ঘটছে, কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই। এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা, আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে। একটা ঝড় আসছে, সেটা হতে পারে দক্ষিণা ঝড়, হতে পারে পশ্চিমা ঝড়, যে কোনো ঝড় আসতে পারে এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে ডক্টর ইউনূসের মসনদ, বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা। একটা চতুর্মুখী ঝড় আসছে এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটি নতুন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, সজীব অজয় শেখ হাসিনা পুত্র তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে 13 তারিখে যে লকডাউনটি রয়েছে সেই লকডাউনকে ঘিরে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন ইউনূস সরকারকে তিনি তার যে বাহিনী রয়েছে, তার আওয়ামী লীগ ছাত্রলীগের যে বাহিনী রয়েছে সে বাহিনী দ্বারা সে 13 তারিখে উৎখাত করবে। এই বিষয় নিয়ে তার মন্তব্যের যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে আসলে 13 তারিখে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গাড়িতে হামলা করা হয়েছে, গাড়িতে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে দর্শক একটি খবর আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার। পুলিশ যখন ঝটিকা মিছিল ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে, গতকালকেও গ্রেফতারের ঘোষণা দিয়েছে 34 জনকে, তখন বোঝা যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা তৈরির জন্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড ঘটছে, কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই। এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা, আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে 10 তারিখ থেকে 13 তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচিতে সে বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই। গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে। কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে, কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি। তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে 1 লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচি দিয়েছে। কিন্তু এখন এত যে ঘটনা ঘটে যাচ্ছে, মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, জায়গায় জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না, কোনো ঘটনা আগে থেকে বন্ধ করবার মতো। কারণ পুলিশ কি করে পাবে? এমনকি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়েও পুলিশের বদলি, পদে পদে রদবদল থেমে নেই। এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনে উঠতে পারছে না, কোনো একটা থানায় গিয়ে থিতুই হতে পারছে না, কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা চিনে নিয়ে বুঝে নিয়ে কাজ শুরুই করতে পারছে না, তার আগেই সেই কর্মকর্তা বা এমনকি পুলিশের একেবারে কনস্টেবল পর্যায়ের সদস্যদেরকেও এরকম ইচ্ছে মতো বদলি করা হচ্ছে। অথচ সরকার তাদেরকে চরম চাপে রেখেছে যে কি করে এলাকায় এলাকায় আওয়ামী লীগের মিছিল হতে পারে। এমনকি আপনাদের মনে থাকবে যে পুলিশ খেতে গিয়েছিল, এক এলাকায় মিছিল হয়ে গেছে যখন 2 জন দায়িত্বরত পুলিশ থানায় মাত্র ঢুকেছিলেন দুপুরের খাবার খেতে, সেই উপলক্ষে সেই পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে। মানে পুলিশ আছে লাঠির বাড়ির উপর, কিন্তু পুলিশের কাছে লাঠি ছাড়া আর কিচ্ছু নেই। 2024 আগস্টের পর সরকার ঠিক করেছে যে পুলিশের কাছে আর কোনো অস্ত্র রাখা যাবে না, সকল পুলিশ সদস্যের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে। পুলিশের কাছে সত্যিকার অর্থেই এখন আছে শুধু লাঠি, এবং প্রত্যাশা করা হচ্ছে যে যখন রাজনৈতিক পক্ষগুলো এমন একটা মারমুখী অবস্থানে এবং কারা অস্থিতিশীলতা ঘটাতে চাইছে, কেন এত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, কেন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, কে কিভাবে সেটা ঘটাতে পারছে, যখন আওয়ামী লীগের এত শত শত হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে জেলে পুরে দিয়েছে, তারপরেও সেটা যখন পুলিশ বুঝে উঠতে পারছে না, তার কাছে কোনো গোয়েন্দা তথ্যও নাই, তখন পুলিশের হাতে আছে শুধুমাত্র লাঠি। এবং সরকার আশা করছে পুলিশ আবারও প্রাণের ঝুঁকি নিয়ে লাঠি হাতে যে কোনো অপরাধ দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়বে। পুলিশ সে কারণেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়েই অস্ত্র
নিয়ে যখন পথে নেমে পড়ছে সন্ত্রাসীরা, শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যেও মারামারি হানাহানি হচ্ছে নিয়মিতভাবে একেবারে শহরে, প্রকাশ্য দিবালোকে সোমবার দিন ঢাকা শহরেও এমন ঘটনা ঘটেছে, পুলিশ তখন পৌঁছতে 1.5-2 ঘন্টা দেরি করছে। সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়ে অভিযোগ করছে, কিন্তু পুলিশ পাল্টা বলছে যে লাঠি হাতে তার পক্ষে এর চেয়ে বেশি তৎপরতা কি করে সম্ভব, সেটাও যাতে সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হয়। কিন্তু সরকার পুলিশের ওপর চাপ অব্যাহত রেখেছে ঠেকিয়ে দেওয়ার। এর মধ্যে বড় বড় ঘটনা তো ঘটছেই। আওয়ামী লীগ তো রাজপথে আছে, ঘোষণা দিয়েছে, এবং ধারণা করা যায় যে তারা রাজপথে 13 তারিখ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার বিচারের রায় ঘোষণার দিন ঘোষণার আগে তারা রাজপথে তাদের উপস্থিতি জানান দেবে, তাদের সাংগঠনিক শক্তির একটা শোডাউন করবে, অন্তত তারা এই কথাটা বলে আসছে। এর মধ্যে দেখেন আজকের দিনে 11ই নভেম্বরে জামায়াতে ইসলামী সহ 8 দলের যুগপৎ কর্মসূচি আছে, চলো চলো ঢাকা চলো কর্মসূচি, মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং তারা পল্টনে বিরাট জনসভার ডাক দিয়েছে। এবং জামায়াতে ইসলামী বলেছে সোমবার দিনেও সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে এই সমাবেশে, পল্টনে আজকে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়েত হবে, লোকে লোকারণ্য হবে, এটাই আমাদের প্রত্যাশা, রাজধানী এবং আশপাশের মানুষ যুক্ত হবে। এখন দেখেন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোকজন যাতে ঢুকতে না পারে ঢাকা অভিমুখে, সেটা বলে পুলিশকে বলেছেন যে সবগুলো ঢাকায় ঢোকার মুখে মুখে যাতে চেকপোস্ট বসানো হয়, কড়া তল্লাশি চালানো হয়, এবং পুলিশ বিভিন্ন জায়গায় কড়া তল্লাশি শুরু করেছে। আজকে 11ই নভেম্বর যখন সরকারের মিত্র দল জামায়াতে ইসলামী 8 দল সহ তার সমমনা 8টি ইসলামী দল সহ রাজপথে নামবে, চলো চলো ঢাকা কর্মসূচি দিয়েছে, ঢাকার আশপাশ থেকে তাদের সকল নেতা কর্মী সমর্থককে ঢাকায় পল্টন ময়দানে জড়ো হতে বলেছে, তখন পুলিশ কি করে সামাল দেবে? মানে কে জামায়াতে ইসলামী, কে আওয়ামী লীগ, কে ঢাকায় ঢোকার চেষ্টা করছে, এই সামাল দেওয়ার সক্ষমতা বা লোকবল পুলিশের কোথায়? পুলিশ, মনে রাখতে হবে, লোকবলের যেমন তার অভাব, অস্ত্রবল তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তেমনি তার সবচেয়ে বড় সংকটের জায়গা মনোবল। এই 1 বছরের বেশি সময়ে সেনাবাহিনী রাজপথে থাকায় আর কোনো কাজ হোক না হোক, পুলিশ অন্তত জানতো যে তার গায়ে হাত পড়লে বা তাকে পিটিয়ে মারার চেষ্টা হলে, তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হলে, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মতো, পুলিশ জানতো যে তাকে অন্তত প্রোটেক্ট করার, সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী তৎপর হবে, কারণ সেনাবাহিনীর পাশে পাশে আছে। সেনা সদস্য 50% কমিয়ে ফেলা হয়েছে গত 5ই নভেম্বর থেকে। সেনা মোতায়েন আছে বটে, কিন্তু তারা সংখ্যায় এত অপ্রতুল, এত কম। আর ওইদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত যে সেনাবাহিনী এমন ভাবে এত রাজনৈতিক স্পর্শকাতর সময়ে সক্রিয় হয়ে উঠবে না বা এই সংঘাতের মধ্যে নিজেকে সরাসরি সম্পৃক্ত করে ফেলবে না, একরকম দূর থেকে যতটা গা বাঁচিয়ে চলা যায় ততটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করবে। আর কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে, কোথায় বাসে আগুন দেওয়া হবে, কে কোথায় জড়ো হয়ে বাসে আগুন দিচ্ছে, বোমা হামলা করছে, এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা। কিন্তু যেটা বলছিলাম, কোনো পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না, তাদের থানা চেনেন না, গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র, সেসব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না, কারণ কেউ কোনো জায়গায় এমনকি 3 মাস স্থিত হতে পারছেন না। এবং এ দফায় যে বদলি হচ্ছে, সেই বদলিও কিন্তু সর্বশেষ বদলি নয়, নির্বাচনের কথা বলে বদলি করা হচ্ছে বটে, যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে 5 জন এডিসিকে বদলি করে দিল, সেটা ঠিক কি কারণে বদলি করলো, এবং সব স্ট্যান্ডিং অর্ডার, মানে এখন বদলি কালকে থেকে কার্যকর হবে। তো সেই বদলির আদেশ তারা ঠিক কেন দিল সেটা যেমন জানা যায় না, কিন্তু একটা ব্যাপক রদবদল হচ্ছে। মানে 29 জেলায় 2 দিনে 29 জন ডিসি, নতুন ডিসি, পুরনো ডিসি মিলিয়ে একটা রদবদলের ঘটনা ঘটেছে। ভাবে, বাংলাদেশে এখন নাকি আওয়ামী লীগ মাঠে নামবে বলে সরকার আতঙ্কিত, সরকার যে কোনো ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। এ সময়ে বিএনপি পূর্ণোদ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এমপি পদে কে প্রার্থিতা পেয়েছেন, কে প্রার্থিতা পান নাই তা নিয়ে মাঠে কোন্দল, অস্ত্রের ঝঞ্ঝানি চূড়ান্ত পর্যায়ে উঠেছে। জামায়াতে ইসলামী পথে নামার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় সরকার সারা দেশের 29 জেলায় নতুন ডিসি নিয়োগ করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে আসলে প্রশাসনে, পুলিশে কারো পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যে অসম্ভব, সেটা নিশ্চিতভাবে যে কোনো আন্দোলনকারী পক্ষের পক্ষে বোঝা একেবারে সহজ। মানে আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী প্রত্যেকেরই বোঝার কথা যে এমন একটা পরিস্থিতিতে পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। কাজেই যে কোনো পক্ষের পক্ষেই এই সময়ে আসলে আন্দোলন, সংগ্রাম, নাশকতা, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা তৈরির জন্য এক মহা সুবর্ণ সময় হাজির হয়েছে, সেটা পুলিশও বোঝে। এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে সারা বাংলাদেশ জুড়ে প্রচুর পরিমাণ ক্রুড বোমা বা দেশি বোমা বা ককটেল তৈরি হচ্ছে। কালকে ঢাকা শহরেই একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলছি। তার পাশাপাশি মনে করে দেখেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের চার্চে, খ্রিস্টান মিশনারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি। সেগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে। এত এত দেশি বোমা কোথায় তৈরি হচ্ছে? অস্ত্র তো লুটপাট হয়েছেই, হাজার
হাজারে হাজারে 2024-এর জুলাই আগস্ট থেকে কদিন আগে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রের চালান উদ্ধার করেছে, বিমানবন্দরে আগুন লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, হীরা সোনা দানা সেই চোর ধরে নাই কিন্তু অস্ত্র নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, তিনি হাজার হাজার তরুণ তরুণীকে সরকারি টাকায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন, আর তারা তো প্রস্তুত ছিলেনই 2024-এর আগস্টে সশস্ত্র অভ্যুত্থানের জন্য। তাহলে বুঝুন, একদিকে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বাইরে, তার উপর এখন বোমা তৈরি হচ্ছে, যেসব বোমা ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গোয়েন্দা তথ্য ছাড়া, গোয়েন্দা সূত্র ছাড়া, পুলিশ কার্যকর না হলে, সক্রিয় না হলে, সক্রিয় পুলিশ হবে কি করে? মানে পুলিশই পুরো ব্যবস্থাটা এভাবে ভেঙে পড়া অবস্থায় পুলিশের পক্ষে কি কোথায় কে অস্ত্র সংগ্রহ করছে, কোথায় কে বোমা বানাচ্ছে, আর কোথায় কে সেই বোমা নিয়ে গিয়ে কোন জায়গায় মেরে দিচ্ছে, এগুলো বের করা বা আগে থেকে ঠেকানো কিংবা প্রহরায় রাখা সম্ভব? আর লাঠি হাতে পুলিশ এর চেয়ে আর কে বা বেশি করবে? আমি জয় বলছি। আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1.5 বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে। তারা বঙ্গবন্ধু বাসা, যেই বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয়, সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে। আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায়, মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে। তাতে কোনো লাভ হবে না। তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটাকে রক্ষা করতে হবে। আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চান, আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক, আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে, বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে, যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয়, তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে। আপনারা জানেন 13 তারিখ আগামী পরশুদিন আমরা দেখেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনে আমরা সফল হব। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস, টোটালি ওভার। 13 তারিখ আসুক না আসুক, 13 তারিখ যাই হবে হোক, ডাজন্ট ম্যাটার। স্যার ইউনুসের দিন শেষ, গেমও শেষ। কেন জানেন? কারণ উনি ছলে বলে কৌশলে এবং মনের অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন। তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে। নোবডি ইজ ট্রাস্টিং হিম নাও। ইন্টারন্যাশনাল মিডিয়া কি বলছে ভালো মতো খেয়াল করেন। ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে এবং তাদের সবার ন্যারেটিভই প্রায় সেম।
অলমোস্ট সেম যে স্যার ইউনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য ডিকেড, এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য সেঞ্চুরি হবে। কারণ এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, এত ব্যাকআপ, এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন। বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে। 13 তারিখ একটা দিন, জাস্ট লকডাউন হবে, কি হবে না হবে, যা হবে, হোয়াট এভার হ্যাপেন্স, মানে যাই হবে, ডাজন্ট ম্যাটার। এটার সাথে স্যার ইউনুসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না। স্যার ইউনুসের পতন অলরেডি হয়ে গেছে, এখন আমরা ফিনিশিংটাই দেখছি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে, যে কারণে এখন তাকে কেউ সহ্য করতে পারছেন না, কেউ বিশ্বাস করতে পারছে না, কোনো ডিপ্লোম্যাট তাকে বিশ্বাস করতে পারছে না। তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য, বিশেষ করে ইউএনের হুমা খান, গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল, পার্সোনালিটি ছিল, অথবা আমেরিকার এক্স অ্যাম্বাসেডর পিটার হাস এবং IRI, ইন্ডিয়া, এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে। ডক্টর ইউনুসের জন্য জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে। যদিও ডক্টর ইউনুস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য, বাট আই ক্যান চ্যালেঞ্জ হিম, হিজ নেভার গোনা বি দ্য জেনারেল সেক্রেটারি অফ ইউএন। যতটুকু আমি শুনেছি স্যার ইউনুস তো ফ্রান্সে চলে যাবেন, লাইক ব্যাক করবেন ফ্রান্সে, এবং ওখানে বেশ তোড়জোড় চলছে, তার আসার প্রস্তুতি চলছে। সে কোথায় থাকবে, প্যারিসে নাকি বোর্ডোতে, আই এম নট শিওর। বোর্ডোতে হয়তো তার কোনো বাড়ি টাড়ি আছে, প্যারিসেও তো অ্যাপার্টমেন্ট আছে, যে কোনো এক জায়গায় থাকবে, প্রস্তুতি চলছে অ্যান্ড অল দ্যাট। লাস্ট মোমেন্টে মুমূর্ষু অবস্থায় আছে, কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না, রাইট? কিন্তু পালাবে ঠিকই, এবং স্যার ইউনুস যখন পালাবে তখন গালফ স্ট্রিমে করেই পালাতে পারে। ইউ নেভার নো, প্রাইভেট প্লেনে করে গালফ স্ট্রিমে করে পালাতে পারে, বড় কোনো প্লেনে না উঠতে পারে। সেই গালফ স্ট্রিম কখন বাংলাদেশে আসবে এটা কেউ জানে না। তখন হইতে পারে স্যার ইউনুসের এই পতন। এখন প্রশ্ন করতেই পারেন, আসলে পতন কখন হবে সেটা জরুরি না, পতনটা কিভাবে হচ্ছে সেটা জরুরি। কারণ ওনার ফলটা অনেক প্যাথেটিক হতে যাচ্ছে। হি ইজ ফিনিশড, হিজ ডান ফর এভার। মানে তার একটা লেগেছে ছিল, নোবেল পুরস্কার বিজয়ী, শান্তি নোবেল পুরস্কার বিজয়ী, তার একটা সম্মান ছিল, সুনাম ছিল, ওয়ার্ল্ড ওয়াইড মানুষের একটা এক্সপেকটেশন ছিল, বিভিন্ন তার বন্ধু রাষ্ট্র বা তার অনেক বন্ধু আছে বিভিন্ন দেশে, তাদের অনেক একটা এক্সপেকটেশন ছিল যে হি উইল ডু সামথিং ডিফারেন্ট দ্যাট দে উইল বি প্রাউড অফ। যেহেতু তারাই তাকে এই স্যার ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে, তাদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে ইন এ ওয়ে, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না। এখন তার সেই বিদেশি বন্ধুরাই মুখ লুকানোর চেষ্টা করছে, তারা এম্বারাসড, যে মানে রিয়েলি এম্বারাসড যে এই কি হইলো, পুরো দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিল। আর বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে মানে করতে পারবে না এমন কোনো কাজ নেই। কারণ তাদেরকে যে বেচাটা দিছে স্যার ইউনুস, বাংলাদেশের মানুষকে যেভাবে বিক্রিটা করলো, এভাবে এরা সবাই মিলে, কারণ স্যার ইউনুস জানে যেই মুহূর্তে ইলেকশনের কথা, সত্যিকারের ইলেকশনের কথা ডাক দিবে, সেই মুহূর্তে থেকে ওনার ক্ষমতা নেই, এবং ওনার কোনো গ্যারান্টিও নাই যে উনি আসলে এরপরে কি হবে। এবং যেহেতু উনি ক্ষমতা ধরে রাখতে চাইছে, সেটার পিছনে একটাই কারণ, নিজেকে বাঁচানোর জন্য। কারণ উনি এখন কনফিউজ যে উনি এবং তার সঙ্গী সাথীরা আসলে বাঁচতে পারবে কিনা। এই যারা উপদেষ্টা আছে এরা তো করে নাই এমন কোনো হেন কাজ নাই, বাংলাদেশের 12টা যে মানে সবভাবে বাজিয়েছে এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে। তো তাদের এখন ক্ষমতা যদি ধরে রাখতে না পারে, ইলেকশনকে যদি পিছাতে না পারে, তাহলে তাদের খবর আছে তারা যাবে কই। সবাই তো আর পালাতে পারবে না, সবাই তো আর দেশ ছেড়ে যেতে পারবে না, কিছু মানুষকে তো থেকে যেতে হবে। আর রইল বাকি 13 নভেম্বরের কথা, লকডাউন দিয়েছে। একটা লকডাউনের আওয়াজে স্যার ইউনুস এবং তার লোকজনের ভিত নড়ে গেছে, মানে কাপাকাপি শুরু হয়ে গেছে রীতিমতো তাদের ক্যাম্পে। জঙ্গিরা পর্যন্ত পাগল হয়ে গেছে, ওদিকে বিএনপিও দেখে তাল মিলাচ্ছে, অথচ বিএনপি এটা বুঝতে পারলো না যে বিএনপির কত বেচা দিছে। এন্ড অফ দ্য ডে স্যার ইউনুস সবভাবেই সবাইকে বেচা দিছে, কিন্তু সবাইকে বিক্রি করতে করতে উনি যে নিজেরও বেচা দিছে এটা উনি বুঝতে পারতেছেন না। এবং উনি সামনে গিয়ে উনি এখনও মনে করছেন যে উনি যা করতে চাইছেন মেটিকুলাস ডিজাইন করে উনি এটা অ্যাচিভ করতে পারবেন, বা ওইটাকে উনি সাকসেসফুল হবেন। বাট হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া যে তার ব্যাকগ্রাউন্ডে কী চলছে, কোথায় কী করা আছে, কীভাবে ফিট করা আছে, কোথায় কোন লেন্স লাগানো আছে, কেমনে মানুষজন তাকে নিয়ে চিন্তা করছে, তাকে কি কেউ বিশ্বাস করছে কি করছে না, তাকে ফেলিউর হিসেবে দেখছে নাকি সাকসেস হিসেবে দেখছে, উনি এই জিনিসগুলি এখন আর হিসাব করতে পারছে না। ওনার মাথা উনি একটা ঘোরের মধ্যে চলে গেছে, কিছু খেয়ে হোক না খেয়ে হোক উনি পুরাই এখন টালমাটাল অবস্থায় আছে। তবে স্যার ইউনুসকে একটা কথা মানে জানাতে চাই আর কি, যে 13 তারিখ আমাদের আওয়ামী লীগের লোকজন যারা মাঠে নামবে, লকডাউন বা প্রোটেস্ট করবে, লকডাউন করবেন অল দ্যাট, তাদের উপর অত্যাচার করবেন না, তাদের উপর ফায়ার করবেন না। যদি করেন সেটা মানে নেগেটিভ হবে আপনার জন্য। অলরেডি আপনি খুব নেগেটিভ হয়ে আছেন সব জায়গায়, সারা দুনিয়াতে চিচি থুতু করছে আপনাকে নিয়ে। কিন্তু তাও যদি এরপরও যদি আপনারা এগুলি করেন, জঙ্গিদের সাথে গিয়ে জঙ্গিবাজি করেন, জঙ্গিদেরকে সাথে নিয়ে, তাহলে স্যার সারা দুনিয়াতে আপনার একটা নাম হয়ে যাবে, আপনিও জঙ্গি হয়ে যাবেন, আপনার নাম হয়ে যাবে ইউনুস বিন লাদেন। এখন অলরেডি মানুষ বলছে আপনি ইউনুস বিন লাদেন, যেভাবে পাকিস্তানের সাথে মরম সম্পর্ক আপনার। সো 13 তারিখ আমাদের ভাই ব্রাদারদের উপরে কোনো কিছু করবেন না আশা করি। যদি কিছু করেন তাহলে দেখবেন যে আপনার বন্ধু যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আপনার বন্ধুরা আছে, সেখান থেকে আওয়াজ আসবে, বড় বড় আওয়াজ আসবে। আমাদের আওয়াজ না, কোনো এয়ারপোর্টে টাইপোর্টে গিয়ে মিছিল করবো তা না, বা ওই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় থাকবো তা না, বড় বড় আওয়াজ আসবে। কখনো ব্রাসেলস থেকে আসবে, কখনো প্যারিস থেকে আসবে, ভিয়েনা থেকে আসবে, ভ্যাটিকান থেকে আসবে, চার্চে যে বোমা মারছেন সেজন্য। এরপরে দেখা যাবে ইউরোপের বর্ডার ক্রস করে চলে গেছে আমেরিকাতে, ওখান থেকেও আসবে। ট্রাম্প তো আপনাকে দুই চোখে দেখতে পারে না, লাইক আপনার বড় হেটার সে, আপনার মানে বেস নাই, আপনার ব্যাকআপ নাই কেন এই জন্য। সো 13 তারিখ আমাদের ভাই ব্রাদাররা যেন নিরাপদে থাকে সেটা নিশ্চিত করার দায়িত্ব। যে কি হতে যাচ্ছে 13 তারিখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।